দেশে বিদেশে ঘটে যাওয়া ব্যবসা বাণিজ্য অর্থনীতির তরতাজা খবর নিয়ে আমরা আপনাদের সামনে নিয়মিতভাবে হাজির হচ্ছি সপ্তাহের শনি, সোম এবং বুধবার। প্রিয় দর্শক শ্রোতা, সমকালীন অর্থনীতির আজকের পর্ব থেকে স্বাগত। দেশ থেকে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ অবৈধ পন্থায় পাচার হয়ে যাওয়ায় জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। মানি লন্ডারিং প্রতিটি দেশের জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। যে দেশে মানি লন্ডারিং যত ব্যাপক, সে দেশের অর্থনীতি ততই দুর্বল। মানি লন্ডারিং বলতে আমরা সাধারণত হুন্ডির মাধ্যমে অর্থ পাচারকে বুঝে থাকি। সহজভাবে মানি লন্ডারিং এর অর্থ যে কোনো প্রকার সম্পত্তি সরাসরি অন্য কোনো অবৈধ উপায়ে অর্জন, হস্তান্তর এবং এই সকল কার্যকলাপ গোপন রাখাই মানি লন্ডারিং। যারা অবৈধভাবে ব্যবসা করে অতিরিক্ত মুনাফা অর্জন করেছেন, তারা তাদের অর্জিত অর্থ বিদেশে পাচার করে থাকেন। এভাবেই দেশ থেকে বিভিন্নভাবে প্রচুর অর্থ অবৈধ পন্থায় পাচার হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সরকার মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রবর্তনের মাধ্যমে অবৈধভাবে মুদ্রা পাচারের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছে। যখন এশীয় উন্নয়ন ব্যাংকের রিপোর্ট বলছে দেশে মোট রেমিটেন্সের কমপক্ষে 40% অবৈধ হুন্ডির মাধ্যমে লেনদেন হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সমকালীন অর্থনীতি অনুষ্ঠানের প্রতিবেদক তারানা তারেক মুখোমুখি হয়েছিলেন সমস্ত ব্যাংকের আশ্রয়স্থল বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের কাছে। তার সাক্ষাৎকারটি দেখা যাক। মানি লন্ডারিং আইন বাস্তবায়িত করতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি, এবং এই আইন দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সরাসরি কি ভূমিকা রাখছে? আইন বাস্তবায়ন করার জন্য আমরা কিছু কিছু পদক্ষেপ হাতে নিয়েছি, তবে ভবিষ্যতে আরও কিছু কিছু কার্যক্রম গ্রহণ করেছি। এর ভিতরে থাকছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের কিছু সংশোধন আনয়নের কথা ভাবা হচ্ছে। এজন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তাছাড়া ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয়ে থাকে, সেটা আরও কীভাবে আমরা ভালোভাবে জোগাড় করতে পারি, সেজন্য কর্মদক্ষতা বাড়ানোর জন্য, ইনস্টিটিউশনাল ইমপ্রুভমেন্টের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। আর মানি লন্ডারিং যে মামলাগুলো হচ্ছে সেগুলো আরও দ্রুততর কিভাবে করা যায়, বিচার ব্যবস্থার মাধ্যমে দ্রুততরভাবে কীভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, সেজন্য আমরা কিছু কিছু চিন্তাভাবনা করছি। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলাপ আলোচনা শুরু করেছি। আমাদের দেশের রেমিটেন্স আহরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। রেমিটেন্স যাতে সরকারি খাতে, ব্যাংকিং খাতে প্রবাহিত হয়, আমরা সেই চেষ্টা নিচ্ছি এবং এখানে মানি লন্ডারিং প্রতিরোধ আইন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের চেয়ে অনেক বেশি মাত্রায় আমাদের যারা বিদেশে রয়েছেন তারা ব্যাংকিং এবং আর্থিক খাতের ভেতর দিয়ে তাদের রেমিটেন্সগুলো পাঠাচ্ছেন, যাতে করে এগুলো ব্যবহার অর্থনীতির জন্য প্রয়োজনীয় খাতে যেতে পারে এবং ভবিষ্যতে এর মানি লন্ডারিং প্রতিরোধ আইন ব্যবহার করে এই যে বেসরকারি বা হুন্ডি ব্যবস্থাকে আরও কী করে কমিয়ে ফেলা যায় এবং নির্মূল করে ফেলা যায়, সেজন্য মানি লন্ডারিং সমস্ত বিষয়টি নিয়ে আমরা সর্বদাই চিন্তাভাবনা করে আরও পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি। প্রিয় দর্শক শ্রোতা, চলুন ঘুরে আসি সমকালীন অর্থনীতির প্রতিবেদন পর্ব থেকে। সঞ্চিত অর্থ নিশ্চিন্তে এবং নিরাপদে রাখার উত্তম উপায় হল ব্যাংকিং ব্যবস্থা, যেখান থেকে নিজের প্রয়োজন অনুযায়ী ও সুবিধাজনক সময়ে সঞ্চিত অর্থ উত্তোলন করা যায়। কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক থেকে চেক প্রত্যাখ্যাত হলে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881-এ চেক ইস্যুকারীর অনধিক 1 বছরের কারাদণ্ড কিংবা চেকে বর্ণিত অর্থের অঙ্কের 3 গুণ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তাই এই আইনি প্রতিকার লাভকল্পে প্রত্যাখ্যাত হওয়ার 15 দিনের মধ্যে আইনসিদ্ধ চেকের অর্থ প্রাপক কর্তৃক চেক ইস্যুকারী বরাবরে লিখিত দাবিনামা পেশ করতে হবে। দাবিনামা পাওয়ার 15 দিনের মধ্যে চেক ইস্যুকারী কর্তৃক চেকে বর্ণিত অর্থ পরিশোধ করতে হবে। অন্যথায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হলে 1 মাসের মধ্যে আইনসিদ্ধ চেকের অর্থ প্রাপক কর্তৃক উপযুক্ত আদালতে মামলা দাখিল করতে হবে। তাই সকল সম্মানিত গ্রাহককে ব্যাংকে চেক ইস্যু করার ক্ষেত্রে সতর্ক ও সচেতন হতে হবে। প্রিয় দর্শক, অ্যান্টি মানি লন্ডারিং আইন পাশ হওয়ায় দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ 20 থেকে 25% বেড়েছে, যা ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে, দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করছে। দেশ এগিয়ে যাক, সমৃদ্ধ আসুক ঘরে ঘরে,
বৈধ উপায়ে বিদেশ থেকে অর্থ প্রেরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হোক, এই শুভকামনায় সমকালীন অর্থনীতির আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।